আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো রয়েছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংরেজি সাহিত্য। আমরা মূলত ইংরেজি সাহিত্যের একটি প্রশ্ন সমাধান করিয়ে দেখাবো এবং একটি প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি একটি প্রশ্ন সমাধান করে কিভাবে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, কিভাবে প্রশ্ন বিশ্লেষণ করতে হয় এবং বিশেষত 40তম বিসিএস এর প্রশ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন এই প্রশ্নটি ছিল গতানুগতিক ধারার চেয়ে একটু অন্য ধারার। অর্থাৎ আপনি আগে যেভাবে যেই স্টাইলে পড়ে গেছেন, হয়তো পিরিয়ড বা ইংরেজি সাহিত্যের বিভিন্ন এজ বা শুধুমাত্র কিছু সাহিত্যিকের সাহিত্যকর্ম, তো আপনি যদি ওই স্টাইল ফলো করে শুধু পড়ে যান তাহলে দেখবেন যে আপনি 40তম বিসিএসে হয়তো ধরা খেয়েছিলেন। তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে 40তম বিসিএসে শুধুমাত্র কোটেশনে ছিল 5টি, চরিত্র ছিল কিছু অংশ। তো এই ধারায় কিভাবে পড়াশোনা করলে এবং কিভাবে একটি প্রশ্ন সমাধান থেকে আপনি অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারেন সেটি আমরা মূলত করিয়ে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি পড়াশোনায় চলে যাই। দেখেন 40তম বিসিএসে একটি প্রশ্ন ছিল, দ্য রেপ অফ দি লক বাই আলেকজান্ডার পোপ ইজ এ অর অ্যান। অপশানগুলো খেয়াল করুন, অপশানগুলোতে ছিল এ ইপিক, বি ব্যালাড, সি এলেজি, ডি মোক হিরোইক পোয়েম। তো এখানে অ্যান্সারটি হচ্ছে মোক হিরোইক পোয়েম। এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে ইংলিশ লিটারেচারে যে অপশানগুলো দেওয়া থাকে সে অপশানগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। সে অপশানগুলো সবগুলো যদি আপনি জানেন বা জানার চেষ্টা করেন তাহলে দেখবেন এই অপশানগুলো থেকেই আপনি অনেকগুলো প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন। দেখেন এখানে লেখা আছে এ নাম্বার অপশানে ইপিক, বি ব্যালাড, সি এলেজি, ডি মোক হিরোইক পোয়েম। তো ইংলিশ লিটারেচারে কিছু লিটারেরি টার্ম আছে যেগুলো পরীক্ষায় বারবার এসে থাকে। এরকম লিটারেরি টার্মের মধ্যে একটি হচ্ছে ইপিক। দেখেন আমরা এক্সপ্লেনেশনে চলে গেছি। এক্সপ্লেনেশনে প্রথমে যেটি সম্পর্কে এক্সপ্লেনেশন দেওয়া আছে সেটি হচ্ছে ইপিক। তো ইপিক কি? এ লং ন্যারেটিভ পোয়েম ডিলিং উইথ হিরোইক থিম অ্যান্ড অ্যাডভেঞ্চার, যেটাকে আমরা বাংলায় বলে থাকি সুদীর্ঘ রোমাঞ্চকর কোনো কাহিনী কাব্য, বা যেটাকে বাংলায় বলা হয়ে থাকে মহাকাব্য। পরীক্ষায় কি অংশটি লেখা থাকে বা পরীক্ষায় যে অংশটি থাকে যে এই লং ন্যারেটিভ পোয়েম ডিলিং উইথ, এই কথাটি লেখা থাকবে এবং অপশানে থাকবে এটা কি নামে পরিচিত। অনেকগুলো অপশান থাকতে পারে, আপনার অপশানে যদি ইপিক থাকে তাহলে আপনাকে অ্যান্সার করতে হবে এটি হচ্ছে ইপিক। তো দেখেন ইপিকের প্রকারভেদ, টাইপস অফ ইপিক। ইপিক মূলত দুই প্রকার, একটি হচ্ছে প্রাইমারি ইপিক বা যেটাকে আমরা বলে থাকি ওরাল ইপিক অর্থাৎ মুখে বর্ণিত, এবং একটি হচ্ছে সেকেন্ডারি ইপিক বা যেটাকে আমরা বলে থাকি লিটারেরি ইপিক। দেখেন প্রাইমারি ইপিকে একটি উদাহরণ দেওয়া আছে, যেমন ইলিয়াড এবং ওডিসি বাই হোমার, অর্থাৎ হোমার বিখ্যাত মহাকাব্যিক হোমারের দুইটি মহাকাব্যের নাম দেওয়া আছে, একটি হচ্ছে ইলিয়াড এবং ওডিসি। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সেকেন্ডারি ইপিকে কিছু উদাহরণ দেওয়া আছে, আপনি খেয়াল করেন এই পাশে আমি লিখে রেখেছি ইপিক এবং এই পাশে হচ্ছে রাইটার, অর্থাৎ এটা ইপিকের নাম এবং এটা কোন রাইটার লিখেছেন। তো প্রথমে লেখা আছে এনিড, যেটা লিখছেন হচ্ছে ভার্জিল। ডিভাইন কমেডি, যেটা লিখেছেন দান্তে। এবং খুবই গুরুত্বপূর্ণ দুইটি ইপিক, একটি হচ্ছে প্যারাডাইস লস্ট এবং অন্যটি হচ্ছে প্যারাডাইস রিগেন্ট। এই দুইটি ইপিক লিখেছেন বিখ্যাত মহাকাব্যিক জন মিল্টন। এবং দেখেন আমি সাইডে নোট করে রেখেছি লাল কালিতে 38তম বিসিএস এর একটি প্রশ্ন ছিল এখান থেকেই। প্রশ্নটি কীরকম ছিল আমি কোশ্চেনটি এখানে লিখে রেখেছি। দেখেন অফ দ্য ফলোয়িং অথর্স হু রোট অ্যান এপিক, অর্থাৎ নিচের যে লেখকগুলো রয়েছে তাদের মধ্যে ইপিক বা মহাকাব্য লিখেছেন কে। দেখেন অপশান এতে ছিল জন মিল্টন, বি জেন ম্যান্সফিল্ড, সি উইলিয়াম কাউপার এবং ডি নাম্বার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। দেখেন এখানে প্রশ্নটি আপনি কিন্তু অলরেডি একটি প্রশ্ন সমাধান করতে গিয়ে একটি প্রশ্ন কমন পেয়েছেন, যেটি ছিল 38তম বিসিএস এর প্রশ্ন, যে নিচের লেখকগুলোর মধ্যে কোনজন ইপিক লিখেছেন। আপনি যদি ইপিকের লিস্টটা জেনে থাকেন বা পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রশ্নটি কমন পেয়ে যাচ্ছেন। যে জন মিল্টন, যার দুটো বিখ্যাত ইপিক হচ্ছে প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেন্ট। এবং আমরা আরও দুটি নাম কি পড়েছি সেটা আবার রিপিট করতেছি। দেখেন একটি হচ্ছে দান্তের ডিভাইন কমেডি এবং অন্যটি হচ্ছে ভার্জিলের এনিড। এবারে আমরা আরও কিছু ইপিক সম্পর্কে জেনে নিব। দেখেন দ্য ফেয়ারি কুইন, এটি একটি ইপিক যেটি লিখেছেন এডমন্ড স্পেন্সার। দেখেন দ্য রেপ অফ দি লক আলেকজান্ডার পোপ। এখন আপনি বলতে পারেন যে আপনি এটাকে ওখানে বলেছেন অপশানে ছিল মোক হিরোইক পোয়েম, এখানে বলতেছেন আপনি হচ্ছে এটা মোক ইপিক। তো এটা মূলত মোক ইপিক, তবে এখানে ফ্যাক্টরটি হচ্ছে মোক, যেটা আমরা পরে আলোচনা করব কেন এটি মোক হিরোইক পোয়েম হয়েছে। শাহনামার একটি বিখ্যাত ইপিকের নাম হচ্ছে ফেরদৌসি, যেটা বাংলা সাহিত্য এসে থাকে। ডন জুয়ান, এটা হচ্ছে একটি বিখ্যাত ইপিক যেটা হচ্ছে লর্ড বাইরনের। অ্যাডোনাইস, এটা হচ্ছে পিবি শেলির, তবে মূলত এটা হচ্ছে এলেজি। এলেজি হচ্ছে শোককাব্য। ইভানহো, ইভানহো হচ্ছে স্যার ওয়াল্টার স্কটের।
বিওলফ হচ্ছে অ্যানোনিমাস, অর্থাৎ এটা এখনো জানা যায়নি, অনামা। এবং ইপিক অফ গিলগামেশ এটি হচ্ছে অ্যানোনিমাস অর্থাৎ অনামা। দেখেন আমি আবার ওইগুলো রিপিট করব। দ্য ফেয়ারি কুইন, এডমন্ড স্পেন্সার। দ্য রেপ অফ দি লক, আলেকজান্ডার পোক। মূলত এটি মুখ ইপিক, তবে মুখ হিরোইক পোয়েমে বলা হয় শাহনামা, সেটি হচ্ছে ফেরদৌসির, ডন জুয়ান লর্ড বায়রনের, অ্যাডোনাইস পিবি শেলির, যেটি মূলত হচ্ছে এলেজি বা শোক কবিতা, ইভানহো স্যার ওয়াল্টার স্কট, বিওলফ অ্যানোনিমাস অর্থাৎ এটার লেখক কে ছিল এখনও জানা যায়নি, এবং ইপিক অফ গিলগামেশ এটাও হচ্ছে অনামা, অর্থাৎ এটিও জানা যায়নি। দেখেন আমরা প্রথম অপশান সম্পর্কে জেনে নিয়েছি, অর্থাৎ প্রথম অপশানে ছিল ইপিক। আমরা ইপিক কি, ইপিক কত প্রকার এবং ইপিকের লিস্ট পড়ে ফেলেছি এবং সেখান থেকে একটি প্রশ্ন অলরেডি কমন পেয়েছি। এবার আমরা বি নাম্বার অপশানে যেটি ছিল সেটি ছিল কি ব্যালাড, আমরা সেটি সম্বন্ধে জানবো। দেখেন ব্যালাডটা কি রোমান্টিক পপ সং অথবা রোমান্টিক ফোক সং। ফোক সং কি লোকসঙ্গীত, অর্থাৎ রোমান্টিক যে লোকসঙ্গীত আছে সেটাকে আমরা বলবো ব্যালাড। দেখেন এটাকে আমরা এভাবে বলতে পারি, ফর্ম অফ ভার্স ওফেন এ নেরেটিভ সেট টু মিউজিক হুইচ টেলস গ্রেভ স্টোরি থ্রু ডায়লগ অ্যান্ড অ্যাকশন। আমরা গীতি কবিতার আদিরূপ এটাকে এটাও বলতে পারি। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, দেখেন লিরিক অর্থ গীতি কবিতা, পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে। ব্যালাড অর্থ লোকগাথা, আমরা যেটা পড়তেছি এটার অর্থ হচ্ছে লোকগাথা। ডার্স অর্থ শোক সঙ্গীত। এলেজি হচ্ছে শোকগীতি বা শোকগাথা কবিতা। এখন আমরা এই বিষয়গুলো কনফিউশনগুলো ক্লিয়ার করে নিব। রিমুভ কনফিউশন, এবারে আমরা কনফিউশনগুলো ক্লিয়ার করব। লিরিক কি এ শর্ট পোয়েম উইথ এ সং লাইক কোয়ালিটি, যেটাকে আমরা বলে এসেছি গীতি কবিতা, অর্থাৎ কবিতায় যেটা গান আকারে গাওয়া হতো সেই অংশটিকে আমরা বলি লিরিক। দেখেন শর্ট পোয়েম উইথ এ সং লাইক কোয়ালিটি, যেটা গান আকারে গাওয়া হয়। কনভেইং ফিলিংস, ইমোশন আর পার্সোনাল থটস, অর্থাৎ কবিতা গান আকারে গাওয়া হতো যেখানে কবিতা তথা গানের মাধ্যমেই সকল আনন্দ, দুঃখ, হাসি, কান্না ফুটে উঠতো, সেই অংশটাকে আমরা বলবো হচ্ছে লিরিক। এখন ডার্স এবং এলেজি এই দুটার মধ্যে কমন বিষয় কি লক্ষ্য রাখবেন, দুটোই কিন্তু শোক প্রকাশ করে। এটাতে যেমন লিরিকে ছিল কি সকল ধরনের আনন্দ, দুঃখ, হাসি, কান্না সবই ফুটে উঠতো, তবে ডার্স এবং এলেজি দুইটার ক্ষেত্রে শোক প্রকাশ হবে। তবে খেয়াল করেন পার্থক্যটা কোথায়। ডার্স এ সং, আমি নীলকালিতে লিখেছি, এ সং এক্সপ্রেসিং গ্রিফ, ল্যামেন্টেশন অ্যান্ড মোর্নিং, অর্থাৎ গানের মাধ্যমে শোক প্রকাশ। আর এলেজিটা কি, এলেজি দেখেন এই পোয়েম, এটা ছিল সং এবং এটা হচ্ছে পোয়েম, অর্থাৎ কবিতার মাধ্যমে শোক প্রকাশ। যদি আমরা গানের মাধ্যমে করি তাহলে সেটাকে বলবো ডার্স, আর যদি কবিতার মাধ্যমে শোক প্রকাশ করে থাকি সেটাকে আমরা বলবো হচ্ছে এলেজি। এখন আমরা সি নাম্বার অপশানটা লক্ষ্য করুন, সি নাম্বার অপশানে ছিল হচ্ছে এলেজি, আমরা এখানে লিখেছি উপরে বর্ণিত, অর্থাৎ এলেজিটা কি সেটা আমরা অলরেডি জেনে গেছি। তবে এবারে আমরা এর আগে যেমন ইপিকের লিস্ট পড়েছিলাম, আমাদের এলেজির লিস্টটাও পড়তে হবে। এবং প্রথমেই বলে রাখি এলেজির লিস্ট বিসিএস পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে দেখেন তিনটা ভাগে ভাগ করেছি এটাকে। রাইটার অর্থাৎ এলেজিটা কে লিখেছেন, এলেজিটার নাম কি, অন দ্য ডেথ অফ অর্থাৎ কার শোকে বা কার মৃত্যুতে তিনি এলেজিটা রচনা করেছিলেন। প্রথমটা খেয়াল করেন, এডমন্ড স্পেন্সারের এলেজির নাম কি, এলেজির নাম হচ্ছে অ্যাস্ট্রোফেল, এবং কার মৃত্যুতে তিনি লিখেছিলেন, স্যার ফিলিপ সিডনি। দ্বিতীয়টা খেয়াল করেন, জন মিল্টনের এলেজির নাম হচ্ছে লাইসিদাস, কার মৃত্যুতে লিখেছিলেন, যার মৃত্যুতে লিখেছিলেন তিনি হচ্ছিলেন মিল্টনের একজন বন্ধু, মিল্টনস ফ্রেন্ড। ম্যাথিউ আর্নল্ডের এলেজির নাম কি, থিরসিস। তার অনেকগুলো এলেজি আছে, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ এলেজি হচ্ছে থিরসিস, যেটা তিনি লিখেছিলেন আর্থুর হাক্স ক্লাউ এর মৃত্যুতে। পিবি শেলি হচ্ছেন রোমান্টিক পিরিয়ডের একজন গুরুত্বপূর্ণ কবি, এবং তিনি একটি এলেজি লিখেছিলেন অ্যাডোনাইস। আমরা ইতিপূর্বেই যেটা ইপিকে বলে এসেছিলাম যে এটা মূলত এলেজি অ্যাডোনাইস, এবং তিনি এটা লিখেছিলেন তারই সমসাময়িক এবং রোমান্টিক পিরিয়ডের আরেকজন বিখ্যাত কবি জন কিটসের মৃত্যুতে। দেখেন এখানে 37তম বিসিএস এর প্রশ্ন ছিল এটি। 37তম বিসিএস এর কোশ্চেনটি আমরা এখানে উপরে লিখে রেখেছি, যে প্রশ্নটি কি ছিল, পিবি শেলিস অ্যাডোনাইস ইজ অ্যান এলেজি অন দ্য ডেথ অফ, অর্থাৎ পিবি শেলির যে এলেজি যেটা নাম ছিল অ্যাডোনাইস, এটা তিনি কার মৃত্যুতে লিখেছিলেন। দেখেন আমরা এখান থেকে কিন্তু অলরেডি একটা প্রশ্ন কমন পেয়েছি, অর্থাৎ এলেজি থেকে আমরা অলরেডি ব্যাখ্যা করতে গিয়ে একটি প্রশ্ন কমন পেয়েছি। সেটি কি, যে পিবি শেলি অ্যাডোনাইস যে এলেজিটা লিখেছিলেন সেটা কার মৃত্যুতে। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে চারটি অপশান যেগুলো থাকবে তার মধ্যে জন কিটসকে মৃত্যুতে তিনি লিখেছিলেন, তার উত্তর হবে জন কিটস। এবং আলফ্রেড টেনিসন একজন গুরুত্বপূর্ণ কবি। দেখেন তিনি
লিখেছিলেন একটি এলিজি, সেটার নাম হচ্ছে ইন মেমোরিয়াম, এবং কার মৃত্যুতে লিখেছিলেন? আর্থুর হেনরি হ্যালাম। এটা তিনি আর্থুর হেনরি হ্যালামের মৃত্যুতে যে এলিজিটা লিখেছিলেন সেটির নাম হচ্ছে ইন মেমোরিয়াম। এখন আপনি খেয়াল করেন 40তম বিসিএসে আমরা কিন্তু 40তম বিসিএসেরই প্রশ্ন সমাধান করতেছি, এবং করতে গিয়ে দেখেন 40তম বিসিএসের আমরা আরও একটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে গেলাম। সেটি কি? কোশ্চেনটি ছিল কি, খেয়াল করেন, টেনিসন্স ইন মেমোরিয়াম ইজ অ্যান এলিজি অন দ্য ডেথ অফ, অর্থাৎ 37তম বিসিএসের যে প্রশ্নটি ছিল ঠিক অনুরূপ। 37তম বিসিএসের প্রশ্নটি ছিল পিবি শেলির অ্যাডোনাইস এলিজিটি কার মৃত্যুকে অনুসরণ করে বা কার মৃত্যুকে কেন্দ্র করে, আর এখানে প্রশ্নটি হচ্ছে টেনিসন্সের ইন মেমোরিয়াম এলিজিটি কার মৃত্যুকে কেন্দ্র করে। দেখেন টেনিসনের ইন মেমোরিয়াম এলিজিটি আমরা এই চার্ট বা লিস্টের মধ্যে পেয়ে যাচ্ছি। টেনিসনের ইন মেমোরিয়াম এলিজিটি তাহলে কার মৃত্যুতে অনুসরণ করে? সেটি হচ্ছে আর্থুর হেনরি হ্যালাম, যেটি 40তম বিসিএস এর প্রশ্ন। অর্থাৎ 40তম বিসিএস এর প্রশ্ন সলভ করতে গিয়ে এলিজি অংশে এসে অলরেডি আমরা দুটো প্রশ্ন কমন পেয়েছি। দেখেন অপর পৃষ্ঠায় আমাদের আরও কিছু এলিজির নাম আছে, যেমন থমাস গ্রের এলিজির নাম কি? এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করেন এটা 37তম বিসিএস এবং 36তম বিসিএস দুটো বিসিএস এর পরপর এটা এসেছিল। কোশ্চেনটি কি ছিল আমি লিখে রেখেছি, হু হ্যাজ রিটেন দ্য পোয়েম এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চার্ড, অর্থাৎ এই নামের এলিজিটি কে লিখেছেন? তাহলে অপশানে যেগুলো ছিল তার মধ্যে উত্তর হবে হচ্ছে থমাস গ্রে, এবং তার কাদেরকে কেন্দ্র করে লিখেছিলেন? ফোর ফাদার্স। দেখেন ডাব্লিউ.এইচ. অডেন, তার একটি এলিজির নাম হচ্ছে ইন মেমোরিয়াম অফ ডাব্লিউ.বি. ইটস। ডাব্লিউ.বি. ইটস একজন বিখ্যাত কবি ইংরেজি সাহিত্যের, তার মৃত্যুকে কেন্দ্র করে তিনি একটি এলিজি লিখেছিলেন, সেটি হচ্ছে ডাব্লিউ.এইচ. অডেন, নাম হচ্ছে ইন মেমোরি অফ ডাব্লিউ.বি. ইটস। এখানে লেখেন সাব মোর এলিজি, অর্থাৎ আরও কিছু এলিজির নাম এখানে লেখা আছে। আমি আগেই বলেছি ম্যাথু আর্নল্ড, ইনি অনেকগুলো এলিজি লিখেছেন, এর মধ্যে আমরা যেটা পড়ে এসেছি সেটি ছিল হচ্ছে থিরসিস। এছাড়াও তিনি আরও কিছু এলিজি লিখেছেন, সেগুলোর নামগুলো আমরা জেনে রাখি। রাগবাই চ্যাপেল, হেইন্স গ্রেভ, এ সাউদার্ন নাইট, মেমোরিয়াল ভার্স, হাওয়ার্ডস চার্চিয়ার্ড। আমরা আবার একবার রিপিট করতেছি, থিরসিস, রাগবাই চ্যাপেল, হেইন্স গ্রেভ, এ সাউদার্ন নাইট, মেমোরিয়াল ভার্স, হাওয়ার্ডস চার্চিয়ার্ড। এবারে দেখেন ডি নাম্বার অপশন, অর্থাৎ যেটি আমাদের ছিল উত্তর, সেটি কি? মোক হিরোইক পোয়েম। এটার বাংলা হচ্ছে উপহাসমূলক বীরত্বের কবিতা। আর যেটা সাহিত্যকর্মের নাম ছিল সেটি কি? দ্য রেপ অব দি লক। সেই সাহিত্যকর্মটি কে রচনা করেছেন? আলেকজান্ডার পোপ। এখন আমরা আলেকজান্ডার পোপ সম্পর্কে জেনে নেব। দেখেন আলেকজান্ডার পোপের যেহেতু একটি সাহিত্যকর্ম আসছে, সুতরাং আলেকজান্ডার পোপের আমরা যদি জীবনী সাহিত্য সবগুলো জেনে নেই, তাহলে এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনাটা অনেক বেশি। আমরা এখানে প্রথমেই লিখে রেখেছি পিরিয়ড। তো আমরা এখন থেকে আমাদের প্রতিটি ক্লাসেই যে কোনো রাইটার পড়তে গেলে প্রথমেই আমরা তার পিরিয়ড সম্পর্কে জেনে নিব, কারণ তিনি কোন পিরিয়ডের ছিলেন বা কোন যুগ বিভাগের ছিলেন, এটা যদি আমরা জেনে নেই তাহলে আমাদেরকে আলাদা করে মুখস্থ রাখতে হবে না। এবং ইংরেজি সাহিত্যে পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় পিরিয়ড থেকে প্রশ্ন এসে থাকে। তো দেখেন আলেকজান্ডার পোপ ছিলেন কোন পিরিয়ডের? তিনি ছিলেন হচ্ছেন দি অগাস্টান পিরিয়ড, অগাস্টান পিরিয়ডের ছিলেন, এবং এই পিরিয়ডের যুগ বিভাগটা সময়টা কত ছিল? 1700 থেকে 1745 সাল, এবং এই যুগকে বলা হয় পিরিয়ড অফ আলেকজান্ডার পোপ। এই যুগের বিখ্যাত কবি তিনি ছিলেন, এই জন্য এই যুগকে আলেকজান্ডার পোপের যুগ নামেই যুগটি পরিচিত। এখন দেখেন এখান থেকে অলরেডি একটা প্রশ্ন আমরা কমন পেয়ে গেছি, সেটি কি? 38তম বিসিএস একটি প্রশ্ন ছিল, হু ইজ নট এ ভিক্টোরিয়ান পোয়েট? নিচের কোনজন ভিক্টোরিয়ান যুগের কবি নন? অপশানে খেয়াল করেন, অপশান এতে ছিল ম্যাথু আর্নল্ড, বিতে আলেকজান্ডার পোপ, সিতে রবার্ট ব্রাউনিং এবং ডিতে আলফ্রেড টেনিসন। দেখেন আমরা যদি আলেকজান্ডার পোপ সম্বন্ধে পড়ি, প্রথমেই আমরা বলেছি কি তিনি ছিলেন অগাস্টান পিরিয়ডের, এখান থেকে আমরা অ্যান্সারটা করতে পারি। তবে আপনি অপশানে যে আরও তিনজন রয়েছেন এদের সম্বন্ধে একটু খেয়াল করেন, এই তিনজনও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা অন্য ক্লাসে আলোচনা করব। টাইটেল, তার টাইটেল কি ছিল? তার টাইটেল ছিল হচ্ছে মোক হিরোইক পোয়েট। যেমন মোক হিরোইক পোয়েম বলতে আমরা বুঝিয়েছি উপহাসমূলক বীরত্বের কবিতা, আর মোক হিরোইক পোয়েট অর্থাৎ তিনি ছিলেন উপহাসমূলক বীরত্বের কবি। এখন ফেমাস, তিনি ফেমাস বিখ্যাত ছিলেন কোন কোন কারণে সেটা আমরা বলবো। মোক হিরোইক পোয়েম বা মোক হিরোইক ইপিকের জন্য। এখন আমাদের যে প্রশ্নটি ছিল দ্য রেপ অফ দি লক, এটা মোক হিরোইক ইপিক। দেখেন ইপিক কি? ইপিকও এক ধরনের
মহাকাব্য, অর্থাৎ এটাও এক ধরনের কাব্য। তাহলে আমরা এটাকে মোক ইপিক না বলে মোক হিরোইক পোয়েম বলেছি কেন? কারণ হচ্ছে মোক হিরোইক, এখানে উপহাসমূলক বীরত্ব এটাকেই মূলত প্রাধান্য দেওয়া হয়েছে। এই উপহাসমূলক বীরত্বকে প্রাধান্য দেওয়ার জন্যই এটাকে আমরা বলেছি মোক হিরোইক পোয়েম, মোক হিরোইক ইপিক না। কারণ ইপিকও এক ধরনের কবিতা, তবে ফ্যাক্টরটা হচ্ছে এখানে মোক হিরোইক, এজন্য উত্তরটি হয়েছে মোক হিরোইক পোয়েম। ট্রান্সলেশন অফ হোমার, আমরা প্রথমেই দেখেন পড়ে এসেছিলাম হোমারের দুটি ইপিক ছিল, একটি ছিল ইলিয়াড এবং একটি ছিল ওডেসি। এটাকে ট্রান্সলেশন করেছেন আলেকজান্ডার পোপ। কোটেশনস, উক্তির জন্যে, তিনি তার উক্তির জন্য খুবই বিখ্যাত ছিলেন, যেটা আমরা কিছুক্ষণ পরেই জানব। হিরোইক কাপলেট ইন পোয়েম, এবং তিনি তার কবিতায় হিরোইক কাপলেট ব্যবহার করেছিলেন। ট্রান্সলেশন অফ হোমার, আমরা পূর্বের পৃষ্ঠে যেটা বলেছিলাম যে হোমারের ট্রান্সলেশন কে করেছেন, আমরা দেখেন লিখেছি ইপিক মহাকাব্যের নাম, যে ধরনের গ্রন্থ, অর্থাৎ এটা মূল গ্রন্থ কিংবা অনুবাদিত গ্রন্থ সেটি, এবং লেখক, এবং এটা লেখককে। ইলিয়াড এবং ওডেসি এই দুটি মহাকাব্যর মূল যেই গ্রন্থটা, অর্থাৎ মূল যেই মহাকাব্য, সেটি লিখেছিলেন হচ্ছে হোমার। এবং এটার যে প্রথম অনুবাদ করেছিলেন, অনুদিত গ্রন্থ প্রথম, তার নাম ছিল জর্জ চ্যাম্পম্যান, এবং এটি আলেকজান্ডার পোপো অনুবাদ করেছিলেন। তবে তিনি প্রথম নয়, যদি পরীক্ষায় আসে প্রথম অনুবাদ কে করেছিলেন তাহলে হবে জর্জ চ্যাম্পম্যান। এবং যদি পরীক্ষায় আসে যে আলেকজান্ডার পোপ কি অনুবাদ করেছিলেন বা কার লেখা অনুবাদ করেছিলেন, তাহলে হবে ট্রান্সলেশন অফ হোমার, অর্থাৎ ইলিয়াড এবং ওডেসি। এখন খেয়াল করেন তার কিছু সাহিত্যকর্মে লেখা আছে ফেমাস ইপিক, যেটা আমরা অলরেডি যেটা নিয়ে আলোচনা হচ্ছে, দ্য রেপ অফ দি লক, যার বাংলা হচ্ছে বেনিকর্তন, আমরা এটাকে বলেছি এটি হচ্ছে মোক ইপিক। তো ক্যারেক্টার, আমরা ক্যারেক্টারগুলো পড়বো কি কারণে, 40তম বিসিএসে দেখবেন আপনি ক্যারেক্টার থেকে প্রশ্ন এসেছে। তো এইটা একটি বিখ্যাত লেখা, যেহেতু এটার ক্যারেক্টার আমাদেরকে জানতে হবে। এর নায়কের নাম কি? ব্যারন। নায়িকার নাম বেলিন্ডা, অর্থাৎ যার বেনিকর্তন করা হয়েছিল, চুল কাটা হয়েছিল, সেটি হচ্ছে নায়িকা, তার নায়িকার নাম ছিল বেলিন্ডা। এবং গড হচ্ছে এরিয়াল। এটার মূল উপযোগ্য বিষয়টা কি? উচ্চ বংশীয়দের মধ্যে যে কলহ বিবাদ, সেটা এই লেখার মূল উপযোগ্য বিষয়। এখন দেখেন সেম নেম কনফিউশন, পরীক্ষার মধ্যে আমাদের কিছু কনফিউশন বা কনফিউজড হয়ে যায় আমরা, যেগুলো একই নামে সাহিত্যকর্মগুলো। দেখেন এটি ছিল দ্য রেপ অফ দি লক, যেটা আলেকজান্ডার পোপের। এবং এখানে রেপ নামে আরও কিছু আছে, দেখেন রেপ আপন রেপ, সেটা কি? উপন্যাস। এই উপন্যাসটি কার লেখা? হেনরি ফিল্ডিংয়ের। রেপ আপন রেপ, নোভেল বা উপন্যাস, সেটি হচ্ছে হেনরি ফিল্ডিংয়ের। দ্য রেপ অফ বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটি গ্রন্থ, যেটি লিখেছেন অ্যান্থনি মাসকারেনহাস। দ্য রেপ অফ বাংলাদেশ মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন অ্যান্থনি মাসকারেনহাস। অ্যান্ড দ্য রেপ অফ লরিস, এটা একটা কবিতা বা পোয়েম, যেটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, ইংরেজি সাহিত্যের একজন খুবই গুরুত্বপূর্ণ লেখক, যাকে নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। দ্য রেপ অফ লরিস কবিতা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। ফেমাস পোয়েমস, অর্থাৎ আলেকজান্ডার পোপের কিছু বিখ্যাত কবিতা, একটা হচ্ছে অ্যান এসে অন ম্যান। এটার থিম কি? এটার থিম হচ্ছে টু ভিন্ডিকেট দ্য ওয়েস অফ গড টু ম্যান। 2 নম্বরে দেখেন দ্য ডানসিয়ার্ড, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এসে থাকে অনেক জায়গায়, আপনি এটি লেখা দেখতে পারেন, এইভাবে লেখা আছে দ্য ডানকান বা দ্য ডানসিয়ার্ড। অ্যান এসে অন ক্রিটিসিজম and epistle to Dr. Arbuthnot, আমি আবার রিপিট করি, an essay on man, the Dancier বা the Duncan, an essay on criticism, epistle to Dr. Arbuthnot। আবারও দেখেন সেম নেম কনফিউশন, কোন জায়গায় কনফিউজড হয়ে যায় এখানে খেয়াল করেন। an essay on man and an essay on criticism, এই দুটি ছিল আলেকজান্ডার পোপের। আর যদি essays in criticism, আবারও খেয়াল করেন অ্যান এসে অন ক্রিটিসিজম, আর এখানে শুধুমাত্র এসএস ইন ক্রিটিসিজম যদি থাকে তাহলে সেটা হবে ম্যাথু আর্নল্ডের। কোটেশন খুবই গুরুত্বপূর্ণ, 40তম বিসিএসে শুধুমাত্র কোটেশন থেকেই প্রশ্ন ছিল 5টি। আলেকজান্ডার পোপ যেহেতু একজন বিখ্যাত রাইটার, সুতরাং তার কোটেশনগুলো আমরা অবশ্যই জেনে নিব, কারণ অক্সফোর্ড ডিকশনারিতে শেক্সপিয়ারের পরপরই সবচেয়ে বেশি যার কোটেশন ছিল তিনি হচ্ছেন আলেকজান্ডার পোপ। তো তার কোটেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো আমরা আগে জেনে নিব। খেয়াল করেন 1 নম্বর, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, আমরা যেটাকে বলে থাকি অল্প বিদ্যা ভয়ঙ্করী। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং উক্তিটি করেছেন আলেকজান্ডার পোপ। 2 নম্বরে, টু আর ইজ হিউম্যান, আমরা যেটাকে বলে থাকি মানুষ মাত্রই ভুল করে। টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, মানুষ মাত্রই ভুল, তবে তাকে ক্ষমা করে দেওয়াটা হচ্ছে স্বর্গীয়। মানুষ মাত্রই ভুল, ক্ষমা স্বর্গীয়। ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, আমরা এটাকে দুইভাবে বলতে পারি।
দেবদূতেরা যেখানে ভয় পায় বোকারা সেখানে আগে দেয়, অর্থাৎ দেবদূতেরা যেখানে যেতে ভয় করে বোকারা সেখানে আগেই চলে যায়। আবার এভাবেও বলতে পারি, হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল। মোর কোটেশন, আলেকজান্ডার পোপের আরও কিছু কোটেশন সম্বন্ধে আমরা জেনে নিব। চার্মস স্ট্রাইক দ্য সাইথ, চার্মস স্ট্রাইক দ্য সাইথ, বাট মেরিট স্ট্রাইকস দ্য হার্ট। অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য মানুষের দৃষ্টি কেড়ে নেয়, যেটা হচ্ছে চার্মস স্ট্রাইক দ্য সাইথ, বাট মেরিট স্ট্রাইকস দ্য হার্ট। কিন্তু মেধা কি করে? মেধা মানুষের হৃদয়কে কেড়ে নেয়। দেখেন, অ্যান অনেস্ট ম্যান ইজ দ্য নোবেলেস্ট ওয়ার্ক অফ গড, অ্যান অনেস্ট ম্যান ইজ দ্য নোবেলেস্ট ওয়ার্ক অফ গড, দ্য প্রপার স্টাডি অফ ম্যানকাইন্ড ইজ ম্যান, দ্য প্রপার স্টাডি অফ ম্যানকাইন্ড ইজ ম্যান। হোপ স্প্রিংস ইটার্নাল ইন দ্য হিউম্যান ব্রেস্ট, হোপ স্প্রিংস ইটার্নাল ইন দ্য হিউম্যান ব্রেস্ট। উল্লেখ্য, দেখেন আমি এটা আগেই বলেছি, দ্য অক্সফোর্ড ডিকশনারি অফ কোটেশনে শেক্সপিয়ারের পর সবচেয়ে বেশি কোটেশন লেখা আছে আলেকজান্ডার পোপের। এখন দেখেন, সব লাস্টে আমি লিখে রেখেছি কোশ্চিন অ্যানালাইসিস। এখন কোশ্চিন অ্যানালাইসিস আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে একটু বলি। আমরা প্রথমে যে অপশানটি ছিল সেটি ছিল কি? ইপিক, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং ইপিকের লিস্ট থেকে কিন্তু আমাদের একটি প্রশ্ন কমন ছিল, 38তম বিসিএসে ছিল। প্রশ্নটি ছিল কি, নিচের কোনজন ইপিক লিখেছেন? উত্তরটি ছিল জন মিল্টন। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি ইপিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার একটা সাহিত্যিক যিনি একটি বিখ্যাত লিখেছিলেন মহাকাব্য, সেটির নাম ছিল প্যারাডাইস রিগেন্ড এবং প্যারাডাইস লস্ট, তার নাম ছিল জন মিল্টন। এই জন মিল্টন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এলএজি, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, দেখেন এই এলএজি থেকেই প্রশ্ন এসেছে কয়টি? 40, 37, 36, 37। অর্থাৎ 37তম বিসিএসে 2টি, 36তম বিসিএসে 1টি এবং 40তম বিসিএসে 1টি। অর্থাৎ এলএজি থেকে এ পর্যন্ত 4বার প্রশ্ন হয়েছে। এবং কার কার এলএজি থেকে হয়েছে দেখেন, পিবি শেলির এলএজি থেকে, টেনিসনের এলএজি থেকে এবং থমাস গ্রের এলএজি থেকে। এবং এই পিবি শেলি, টেনিসন, থমাস গ্রে এরাও ইংরেজি সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ, তাদের ডিটেলস আমাদেরকে জানতে হবে। এবং একটি প্রশ্ন ছিল এখান থেকে পিরিয়ড, অর্থাৎ ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ। সেখানে প্রশ্ন ছিল কি, আলেকজান্ডার পোপকে নিয়ে, অর্থাৎ নিচের কোনজন ভিক্টোরিয়ান যুগের কবি নন? প্রশ্নটি ছিল এটি। সেখান থেকে আমরা বলতে পারি আলেকজান্ডার পোপও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 40তম বিসিএসে আমরা যেখান থেকে প্রশ্নটি পেয়েছি। তো এভাবেই আপনি যে কোনো একটি প্রশ্ন সমাধান করেই বিসিএস এর অন্যান্য প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে পারেন বা কিভাবে কমন পড়তে পারেন বা কোন প্রশ্নগুলো পড়লে আপনার পরীক্ষায় কমন আসতে পারে বা কোন রাইটারগুলো আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ, আপনি খুব সহজেই তা পেতে পারেন। তো আমাদের ক্লাসটি যদি আপনার ভালো লাগা থাকে তো অবশ্যই ক্লাসটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।